হ্যালো আমার প্রিয় পরিবারের সদস্যরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু প্রথম প্রথম ভিডিওটা দেখেই তোমরা ভাবছো বা বলছো বা আমি বলছি যে আমি ভালো আছি, কিন্তু জানো দিন শেষে আমি আবার খারাপ হয়ে যাব। তার কারণ আজকে আমার সেন্টারে যাওয়ার। আমি সকাল থেকে জানি না যে আমি সেন্টারে যাব। আমাকে দুপুর 12টার থেকে ফোন করে বলেছে যেতে, তো তাই আমি যাব। আর যখন থেকে শুনলাম আজকে সেন্টারে আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে, তখন থেকেই শরীরটা ভয়ে কাঁপছে। আমি ইঞ্জেকশন দিতে খুব ভয় পাই। এদিকে দেখো সকাল সকাল বাবা কিন্তু ধান ভিজিয়ে নিচ্ছে। আর দুদিনের মধ্যেই আমাদের ধান ফেলানো হবে, তারপর তো রোয়া গাড়া হবে, মানে আমন ধান যেটাকে বলা হয়, আমন ধান ফেলানো হবে। তার আগে কিন্তু ধানগুলোকে কিনে এনে ভিজিয়ে রাখতে হয়। এভাবে জলের মধ্যে যদি সুন্দর করে ভিজিয়ে রাখা যায়, তাহলে ধান থেকে খুব সুন্দর, মানে ধানের যে কচি কচি যে মানে পাতাগুলো হয়, ওগুলো কিন্তু খুব সুন্দর ছাড়ে, বা আমরা ওটাকে কুশি বলি, ধানের কুশি ছাড়বে। তো ভিজিয়ে রাখা একটু জল বেশি হয়ে গেছে, সেই কারণে বাবা জলটা এখন একটু কমিয়ে নেবে। এতটা জল দরকার নেই এখানে। তো বাবা এখান থেকে জলটা হালকা কমিয়ে নিচ্ছে। আর এই ধানটা মানে এই যে প্যাকেটটা পুরো 600 টাকা দিয়ে কিনে আনা হয়েছে। প্রত্যেক বছর আমরা কিন্তু এই ধানটাই লাগাই, আর এই ধানটার ফলনটা খুব ভালো হয়। তো এবারও কিন্তু এটাই লাগানো হবে। আর আজকালের মধ্যে কিন্তু বাড়িতে হাল আসবে, তার কারণ হাল দিয়ে কিন্তু তারপর বিছুন ফেলালে ভালো হয়, গাড়ি দিয়ে ভালো হয় না। এদিকে কিন্তু বোনও দেখছিল, আর আমার এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো এদিকে বাবা জলটা কমিয়ে নিচ্ছে। আর এখান থেকে একটা ধানও বাবা ফেলবে না, কারণ একটা ধানের মূল্য কিন্তু এখানে অনেকটা। কিনে আনা হয়েছে ধানটা, তাই প্রত্যেকটা বাবা ধান ভালো করে ভিজিয়ে নিচ্ছে। আর এখানে আরও কিছু জল কমাতে হবে। তার আগে বাবা দেখছে যে উপরের যে ধানগুলো আছে, ওগুলো যদি নিচে চলে যায়, তাহলে উপর থেকে কিন্তু জলটা সুন্দরভাবে ফেলানো যাবে। তো এটাই বাবা চেষ্টা করছে। তো চলো বাবা কাজ করুক, আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে, 10টা 8 থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণই হলো। তো অনেকক্ষণ থেকে ভাবছিলাম ব্লগ শুরু করব, কিন্তু গরমের জন্য আর ভালো লাগছিল না। আর এখন বিয়ে টিয়ে সব কিছু কমপ্লিট, একদম সব কিছু কমপ্লিট। তো বিয়ের ব্লগগুলো তো তোমরা দেখলেই কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। প্রত্যেকটা ব্লগেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, তোমরা হয়তো রান্নার শব্দটাও শুনতে পাচ্ছ। কি রান্না করছি আজ, সারা দিন যা হয় বাড়িতে সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে বর্মশাই চলে যাবে, মনটাও খারাপ। তো কি করা যাবে বলো, 3 মাস পর আবার আসতেই হবে। তো 3 মাস পর যখন সীমন্তন হবে, মানে শ্রাদ্ধ হবে, তো তখন তো আসতেই হবে। তো এখন একদিন রেখে দিলেই কিন্তু বিশাল লস। তো আর ওকে বলবো না থাকার জন্য, এমনিতেই অনেক কদিন হয়ে গেল। কালকে ও মানে যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু গাড়ি ছিল না, তাই ঘুরে চলে এসেছে। তো আজকে আবার চলেই যাবে। তো চলো আমি রান্না করছি কি সব তোমাদের সাথে শেয়ার করবো, আর ও চলে যাবে সেটাও শেয়ার করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘরে অনেকগুলো পটল ছিল, পটলগুলো আর ভাজা খেতে খেতে শেষ করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম পটল আর আলু দিয়ে হালকা করে একটা ঝোল করি। হালকা করে বলতে এখানে গাঢ় করে ঝোলটা করব। আর বেশি একটা মশলা দিইনি, শুধু লঙ্কা বাটা আর দিয়েছি এটার মধ্যে জিরে, অল্প একটু জিরে, আর কিচ্ছু দিইনি, শুধু লঙ্কা বাটা জিরে আর তেল দিয়ে একদম কষিয়ে নিয়েছি। কষিয়ে এখন হালকা ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটাই কমে একদম গাঢ় হয়ে যাবে, আর সেটা দিয়ে খাওয়া দাওয়া। আমার ভাই খুব ভালোবাসে এই পটল আলুর তরকারিটা খেতে। তো বন্ধুরা, এখানে আমি রান্না করছি আলু আর পটল দিয়ে ঝোল। আর একটা হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ঢেঁকি শাক রান্না হয়ে গেছে। ঢেঁকি শাকটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। আর মা এদিকে মানে দুধ ছেঁকে আসলো, আমাদের গরুর দুধ। এই যে এখানে আমাদের দুধ ছাঁকা হয়ে গেছে। এটাকে ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে তারপর কিন্তু জাল দিতে হবে। আর এখানে সকালের কিছুটা চা রয়ে গেছে, একটু পর আবার চা, আমাদের বাড়িতে অতিরিক্ত চা খাওয়া, একটু পর আবার গরম করে খাওয়া হবে। আর এখন কিছু কাজ আছে, সেগুলো করব। আর এই যে বর্মশাই 200 টাকা দিল আমার হাতে, কারণ এটা খুব দরকার আছে এখন। ও ভাত খেয়ে গেছে,
ওর থালটা ধুয়ে নেব, যাওয়ার আগে থালগুলো ধুতে হয়। আর এই হচ্ছে মামাদের বাড়ির আম, গাছের আম, টাটকা টাটকা গাছের আম, দেখো কি সুন্দর। আর এগুলো ভীষণ পাকা পাকা, খেতেও ভীষণ টেস্ট, মানে একদম মিষ্টি। তো আমার কিন্তু এদিকে রান্না প্রায় কমপ্লিট, দুটোই রান্না করেছি, আর জানি না কি করব। তো চলো এখন ওর থালটা ধুয়ে নেবো। কোথাও বেরিয়ে যাওয়ার আগে নাকি খাবারের থাল রাখতে নেই, তো ওটা ধুয়ে নেব। ধুয়ে তারপর দেখা যাক কি করি। তো চলো। আর এদিকে কিন্তু আমাদের বিছুন ধান নিয়ে এসেছে, এই যে এখানে বিছুন ধান নিয়ে এসেছে বাবা। এখানে বসে বসে বিছুনের যে ধানগুলো ওগুলো ভিজিয়ে দিচ্ছে। তো তারপর কিন্তু এখানে আমাদের মানে বিছুন ফালানো হবে, সেটা থেকে গাছ হবে, সেটা থেকে রোয়া বোনা হবে, সেটা থেকে তারপর ধান হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের যারা যারা গ্রামে থাকো তোমরা, তারা বলো কিন্তু তোমরা কোন ধানটা তোমাদের জমিতে চাষ করো। আমরা এই যে ধানটা দেখতে পাচ্ছ মালি, এটাই আমাদের চাষ করা হয়। তো এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা রেখে দেবো, কারণ এই প্যাকেটগুলোর মধ্যে না চারা গাছ লাগানো যায়। চারা গাছ লাগালে খুব সুন্দর হয় চারা গাছগুলো। প্যাকেটটা বেশি করে ফাঁকা করে ওটার ভিতরে মাটি ঢুকিয়ে তারপর কিন্তু চারা গাছ তৈরি করা যায়। তো এই যে প্যাকেটটা, এই প্যাকেটটা কিন্তু সত্যি খুব ভালো। আমি যতবার দেখেছি বাবা এই ধানটা ফেলেছে, ততবার আমাদের ধানের ফসলটা ভালো হয়েছে। বাবা অনেকবার চেষ্টা করেছে যে উপর থেকে ছোট একটা জগ দিয়ে জলটা ফেলানোর, কিন্তু পারেনি। তো তাই একটা ছোট নল লাগিয়ে দিয়েছে, নল দিয়ে কি সুন্দর দেখো জলটা পড়ে যাচ্ছে। জলটা কমিয়ে নিচের যে ধানগুলো আছে ওগুলোকে তুলে নেবে। আর এই মুহূর্তেই কিন্তু আমার বরমশাই রেডি হয়ে গেছে, ও এখন চলে যাবে অরুণাচল প্রদেশে। কালকেই বেরিয়েছিল একবার, তো তারপর কিন্তু যেতে পারিনি, কারণ কালকে গিয়ে একবার কোচবিহার থেকে ঘুরে চলে এসেছে। ওর সেখানে মানে গাড়ি ছিল না, সেটা ফোন করে ওরা জানায়নি, মানে গাড়ি যেখানে ওঠে সেই জায়গাতে জানায়নি। তো আজকে কিন্তু ও বেরিয়ে যাচ্ছে। এখন বাজে সকাল 10টার দিকে বেরোচ্ছে, 2টোর দিকে গাড়ি আছে। তো তাই তো এখন গেলে ও আসবে আরেকবার সীমন্তনে, মানে যখন আমার সাত খাওয়ানো হবে তখন, ভাদ্র মাসের দিকে হবে, তো তখন আসবে। তো এখানে এসে ও গাড়িতে উঠবে। তো আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি সবসময় যায়, কিন্তু এখন আর সময় নেই হাতে, তাই একটা টোটো পেয়েছে, টোটোটাতেই উঠে পড়বে। টোটোতে উঠেই এখন এখান থেকে বাজার থেকে তারপর চৌপতির থেকে সীতাই মোড় থেকে একদম কোচবিহার, তারপর অরুণাচল প্রদেশ। যাওয়ার সময় মনটা বেশ খারাপ লাগছিল, কারণ এই টাইমে কিন্তু বর পাশে থাকাটা খুব দরকার। তো কি করা যাবে, ভাগ্যটাই এমন। বড়মশাই চলে গেল, বাড়ির সামনে দিয়ে গাড়ি যায়, কিন্তু আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতে গাড়িটা চলে গেল। এখন গাড়ি আছে প্রায় 10 মিনিট পর, 10 মিনিট লেট করলে অনেকটা দেরি, বাড়ি থেকে এমনিতে দেরি করে বেরিয়েছে। তো এদিক থেকে টোটো করে চলে গেল এখান থেকে চৌপতি, তারপর সেখান থেকে গাড়ি পেয়ে যাবে, তারপর কোচবিহার গেলে একদম অরুণাচলের গাড়িতে উঠবে। চলে গেলে না মনটা ভীষণ খারাপ লাগে। এই তো 1 সপ্তাহ হলো এসেছে, আসার পর আনন্দ ফুর্তি মজা মানে থাকলেই একটা ভালো লাগা। কালকে বেরিয়ে গেছিলো, তারপর চলে এসেছে, তারপর বাড়িতে সবাই দিদি বুনু সবাই এসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে, খুব আনন্দ করেছি। এখন চলে গেছে না, ভালো লাগছে না। তো চলো ঝটপট করে রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিই। এদিকে এসে আমি ভাত খেতে বসে গেছি। আজকে রান্না করা হয়েছে ঢেঁকি শাক আর পটল আর আলু দিয়ে এই ঝোল করা হয়েছে, একদম হালকা করে, মানে ঝোল বলতে গাঢ় গাঢ় করে। তো এটাই রান্না হয়েছে। আর আমাকে না ডাক্তার একটু শাক সবজিটা বেশি খেতে বলেছে। আমার শরীরে রক্তের উৎপাদন একদমই কম, আর কি হিমোগ্লোবিন বলেছে এটাও নাকি কম, জানি না, আমাকে ডাক্তার বলে দিয়েছে। কিন্তু এই জিনিসগুলো আমাকে বেশি খেতে বলেছে। যেমন কচু গাছ আছে, কচু গাছের পাতা, কচু গাছের ডাঁটা, তারপর খারমান পাতা যেটাকে অনেকেই খারকোল পাতা বলে, তো ওটা পাতাগুলো বাটা বা ও ডাঁটাগুলো, তো এগুলো খেতে বলেছে। একটু শাক মানে সবুজ জিনিসটা বেশি খেতে বলেছে, তাহলে নাকি ভালো। তো তাই আমিও বলছিলাম যে ঠিক আছে, এখন কি করা যাবে, এগুলো তো খেতেই হবে। আর এইদিকে কিন্তু মা আমাকে তরকারিটা দিয়ে দিল, মানে ঝোলটা দিয়ে দিল। ঝোলটা আজকে সত্যি খুব টেস্ট হয়েছিল। মাছ প্রত্যেক দিন ভালো লাগে না, এরকম একটা ঝোল হলেও কিন্তু পেটটা একদম ভরে যায়। এই মাত্র সেন্টার থেকে আমাকে ফোন করলো, ফোন করে বললো ঝটপট করে যেতে, মানে আজকে আমার ইঞ্জেকশন আছে 3 মাসের, তো ওটার জন্য এখন যাবো। তাই আমি এখন ঝটপট করে রেডি হবো, একদম হাতে সময় নেই। খাওয়া দাওয়া তো করে নিয়েছি, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, তো সেন্টারের দিদিমণি তাড়াতাড়ি ফোন করে বললো যে ঝটপট করে চলে আয়। তখন আমি একটা কোনো রকমের কুর্তি পরে চলে যাবো, আর নিয়ে যাচ্ছি সাথে দিদিকে, কারণ আমার ইঞ্জেকশন ভীষণ ভয় লাগে।
তো এখন দিদিকে নিয়ে চলে যাব। টোটো ফোন করেছি, টোটো দিয়ে যাব, কারণ আমি এখন সেরকম গাড়ি জার্নি করতে পারি না। আর আমাদের এদিকে রাস্তা ভালো না, রাস্তা খারাপ। টোটো দিয়ে গেলে একটু সেফলি যেতে পারবো। তো চলো আমি তাড়াতাড়ি করে কুর্তিটা পরে নিই, এখনই টোটো চলে আসবে। দিদিও ওপাশে রেডি হয়ে যাচ্ছে, টোটো এলেই চলে যাব। আর আজকেই একদম যে মানে সেন্টারে যে একটা কার্ড দেয় বাচ্চাকে, সেটা আজকে দিয়ে দেবে, আজকেই দিয়ে দেবে সেন্টারের কার্ডটা। আধার কার্ড নিয়ে যেতে বলেছে, ব্যাংকের বই, বরের আধার কার্ড, ওগুলো নিয়ে যেতে বলেছে। তো মুখের মধ্যে মেখে নিলাম সানস্ক্রিন, কারণ ভীষণ রোদ, সানস্ক্রিন মাখা হয়ে গেছে। এখন ড্রেস পরবো, একটু সিঁদুর দেবো, চলে যাব। আমি ফুলফিল রেডি হয়ে গেছি, আধার কার্ড, ব্যাংকের বই এখানে নিয়ে নিলাম। এখনই টোটো চলে আসবে, ওইদিকে দিদিও রেডি। টোটোটা আসলে বেরিয়ে যাব। আর আমার ইঞ্জেকশনে এত ভয় লাগে, একা একা যাওয়ার ক্ষমতা আমার নেই, এতটাই ভয় লাগে। আমি যে একা যে ইঞ্জেকশনটা দিয়ে আসবো সেই ক্ষমতা নেই। এর আগে একদিন গেছিলাম বরকে নিয়ে, সেদিন হয়নি, বলেছে বুধবার যেতে, আজকে ফোন করে বলছে যে এখনই যেতে, কাজ হয়ে যাবে। তো যাই, গিয়ে দেখি। মা হতে গেলে অনেক কষ্ট করতে হয় সত্যি। এই ইঞ্জেকশান যে জিনিসগুলো আমি খুব ভয় পাই, জানো, যখন করোনার ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তখন এত ভয় পেয়েছিলাম আর এত চিৎকার করেছিলাম, মানে বলার কথা নয়। এত বড় মেয়ে সব চিৎকার করছে, সবাই বলছে এত বড় মেয়ে কান্না করে নাকি, ভয় লাগে প্রচুর। চলো এখন বেরিয়ে যাই ঝটপট করে, টোটোও চলে এসেছে, আর দেরি করবো না। এই তো টোটো চলে এসেছে, এখন বাড়ি থেকে বেরোবো, বেরিয়ে যাবো এদিকে সোজা মামার বাড়িতে। কারণ আমি সেন্টারে একা একা যাব না, আমাকে কেউ এখন একা একা বেরোতে দেয় না। আর এইদিকে আজকে হচ্ছে কী বার, আজকে হচ্ছে শনিবার, এটা শনিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শরীরটা ভালো নয় বলে। তো এখানে কিন্তু আমি এখন যাচ্ছি মামার বাড়িতে। তো ওখান থেকে দিদিকে নিয়ে একদম যাব সেন্টারে। আর সত্যি এরকম একটা দিদি পাওয়াও ভাগ্যের ব্যাপার, কারণ আমি ইঞ্জেকশন যতটা ভয় পাই, দিদি আমাকে যতক্ষণ না ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, সেখানে যতক্ষণ বসেছিলাম ইঞ্জেকশন দেওয়ার টাইম, প্রত্যেকটা সময় ও আমাকে একদম জড়িয়ে ধরে রেখেছিল। সত্যি আমার তখন ভীষণ ভয় করছিল। হাতের অল্প একটু, হাতের জায়গাতে একটু ইঞ্জেকশন দিয়ে ওখান থেকেও কিন্তু রক্ত নিয়েছে, রক্ত পরীক্ষা করা হয়েছে। জানো, সুগার টুগার না আমার সবই ঠিক আছে, শুধু এই যে আমার শরীরে রক্তের উৎপাদন কম, কারণ যেখানে আমাকে ইঞ্জেকশন দিয়ে ফুটো করে রক্ত নিয়েছে সেখান থেকে একবার ফুটোতে রক্ত বেরোয়নি। আর এই যে হচ্ছে আমাদের সেন্টার। আর একটা দুঃখের খবর যে সেন্টারের মধ্যে আমার একটা কাজ হয়নি, সেটার জন্য আমাকে এখন অনেক দৌড়াদৌড়ি করতে হবে। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন শেয়ার করা যাক। আমার সেন্টার থেকে এসে আর তোমাদেরকে ফোন করা, তোমাদের সাথে কথা বলা হয়নি। আমি ফোন করা বলছিলাম, তোমার দাদাভাই মাত্র ফোন করেছিল, তো তোমাদের সাথে কথা বলা হয়নি। আর তোমরা হয়তো বলবে দিদিভাই তোমার সিঁদুর কোথায়, তোমার টিপ কোথায়, কেন পরোনি? কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরে আমার প্রত্যেক দিনে যেটা হয়, বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর মা মাথায় জল দিয়েছে, মুখে চোখে জল দিয়ে দিয়েছে, তখন যে সিঁদুরটা উঠে গেছে, হালকা হালকা আছে, টিপটাও উঠে গেছে। তো একটু পর তো চান করবো, তাই ভাবলাম যে ভিডিওটা এন্ড করি। কালকে যখন এন্ড করতে পারিনি, তো কিছু অসুবিধে আমার হয়ে গেছে। সেন্টারে যাওয়ার পর আমার ইঞ্জেকশন হয়ে গেছে, যেটা 3 মাসে ইঞ্জেকশন দেয়, সেটা হয়ে গেছে। আর রক্ত পরীক্ষা হয়ে গেছে, মানে আঙ্গুলের এই জায়গাটার থেকে রক্তও নিয়ে নিয়েছে, সুগার পরীক্ষা সব কিছু হয়ে গেছে। এখন একটা প্রবলেম দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আমাকে সেন্টার থেকে পোলিও কার্ড, মানে বাচ্চার যে পোলিও কার্ডটা, সেটা দেয়নি, সেটা সেখান থেকে দেবে না। আর সেটার কারণে আমার এখন অনেক দৌড়ঝাঁপ করতে হবে, যেগুলো এখন এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিছুদিন আগেও যদি কথাগুলো বলতো, বা কিছুদিন আগেও যদি আমি একটু বুদ্ধি করে সেন্টারে চলে যেতাম, তো তাহলে না এতটা ঝুঁকি আমার হতো না। কারণ তখন বর বাড়িতে ছিল, ও বাড়িতে থাকাতে মানে কিছুদিন আগে, মানে 2 দিন আগেও যদি আমাকে বলতো তাও এমন হতো না, 1 দিন আগেও যদি আমাকে বলতো তাও এমন হতো না, কারণ ও তো বাড়িতে ছিল, ও কালকে চলে গেল। তো এখন কি করব, মানে এতটা খারাপ লাগছে। এখন আমার যেতে হবে শ্বশুর বাড়িতে। তোমরা হয়তো বলবে কেন শ্বশুর বাড়িতে যেতে খারাপ লাগছে? আমার শ্বশুর বাড়িতে, এখান থেকে শ্বশুর বাড়ি যেতে 4 ঘন্টা লাগে, আর প্রচুর জার্নি হয়, প্রচুর জার্নি হয়, আর গাড়ি পাল্টে পাল্টে যেতে হয়। আর এই সময় আমি ডাক্তার দেখাতে যেখানে যাই, সেখানে গিয়েই মানে ফিরে আসতে পারি না, এরকম অবস্থা হয়ে যায়, জার্নি করতেই পারছি না। আগের থেকে আমার শরীর অনেকটা
মানে কি বলে এটাকে, ফুলে গেছে শরীরটা, ভারী হয়ে গেছে শরীরটা। তো এসব আমি এখন পারি না, কিন্তু আমার কি করা যাবে, কালকে আমার বেরোতেই হবে বাড়ি থেকে। কালকে বেরিয়ে আমার ওইদিকে আবার বুধবারের মধ্যে এনে জমা দিতে হবে সেন্টারের মধ্যে, না হলে পোলিও কার্ড দেবে না। আর এইগুলো নাকি 1.5 মাস 2 মাসের মধ্যে করতে হয়। তো আমাকে ডাক্তার তো না করে দিয়েছিল যে এখন সেন্টারে যাবে না, তো আমি যাইনি, 3 মাস হয়ে গেছে তারপর সেন্টারে গেছি। তো এখন সেখান থেকে বলে দিয়েছে যে আমার যেমন শ্বশুরবাড়ি হচ্ছে শামুকতলা, তো সেখানে আমি যাব, সেখানে যে সেন্টারে দিদিমণির আইডি নাম্বার আছে সেটা দরকার, সেখান থেকে আমার কার্ড বানিয়ে আনতে হবে, নাহলে সেখান থেকে সাদা কাগজে সব কিছু ডিটেলস আমার আনতে হবে। আর সেখানে আমি ফোন করেছিলাম, সেন্টার দিদিমণিকেও ফোন করেছিলাম আমার শ্বশুরবাড়ির ওখানে। তো ম্যাডাম বলেছে যে ওখানে যেতে হবে, আমার না গেলে হবে না। তো আমি বললাম যে আমি তো এখন এখানে থাকবো, বাপের বাড়িতে থাকবো। শ্বশুরবাড়িতেও ফোন করেছিলাম, মা বাবাও বললো যে এই টাইমে ওখানের থেকে আমার এখানে থাকাটা ভালো, কারণ এখানে আমি মার সবসময় যত্ন পাবো, মার কাছে থাকতে পারবো। আর আমার শাশুড়িরও শরীর ভালো নয়, মাও বলেছে যে এই মুহূর্তে তোমাকে আমি যত্ন করব, সেটা না আমার পক্ষেও সম্ভব না, কারণ মায়ের প্রচুর বাতের ব্যথা সেগুলো। আর দাদাও বাড়িতে নেই, ভাইও বাড়িতে নেই, শুধু মা আর বাবা। তো ওই দিক থেকে কিন্তু বাবাও বলছিল যে ঠিক আছে বাড়িতে থাকো তুমি। তো এখন এই অবস্থা আমার যেতেই হবে। কালকে আমি ভাইকে নিয়ে যাব, গিয়ে পরের দিনই চলে আসব, থাকবো না একদিনই, শুধু একদিনের জন্য যাচ্ছি। আর একটা দিন বেশি করে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি যেদিন যাব সেদিনই ফিরে আসতে পারবো না, 4-8 ঘন্টা আমার সেখানে লেগে যাবে। আর এতটা জার্নি তো আমি সহ্য করতে পারবো না। তো কালকে গেলে পরশুদিন চলে আসবো, আমার কাজগুলো মিটে চলে আসবো। দেখো একদমই তোমাদের সাথে কথা বলেছি, আমার শরীরটা হ্যাসপ্যাস করছে, মানে কেমন যেন করছে। আর একটা কি জানো, যতই তোমার অসুখ হোক, যতই অসুস্থ হও তুমি, সব থেকে বেশি তুমি যদি দিনে 4-5 বার উল্টি করো না, তার থেকে কষ্টকর কিছু নেই এই জীবনে, তার থেকে কষ্টকর কিচ্ছু নেই। এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মানে নাক মুখ দিয়ে এমনভাবে মানে ঢালা বেরোতে থাকে, মানে আমি সহ্যই করতে পারি না। আমার বাবা মাও দেখে মাঝে মাঝে ভয় পেয়ে যায় যে এতটা হচ্ছে। ডাক্তারকে এবারও বলেছি, ডাক্তার বমির ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধটাও খেলে আমার বেরিয়ে যায়, এরকম পরিস্থিতি। কি করা যাবে এখন, হবেই, কিছু করার নেই। তো চলো, আমি 2-1 দিনের মধ্যে শ্বশুরবাড়ি যাচ্ছি, তোমাদেরকেও জানিয়ে দিলাম। অনেকেই বলো যে আমি কেন যাই না সেখানে, আমি কেন সেখানে থাকি না, নাতি নাতনি যেগুলো হবে তাদের ঠাকুমা ঠাকুরদার ভালোবাসা পাওয়ার দরকার। হ্যাঁ, তারা তাদের ঠাকুমা ঠাকুরদার অবশ্যই ভালোবাসা পাবে। আর হ্যাঁ, একজন কমেন্টে আমাকে এটাও বলেছো যে কেন আমি তোমাদের দাদাভাইকে আমি বাড়িতে যেতে দেইনি। তোমাদের দাদাভাইকে আমি না যেতে দেওয়ার কেউ নয়। আচ্ছা, তোমরা যে আছো, তোমাদের বরকে যদি তোমরা তার মা বাবার কাছে যেতে না দাও, সে কি মানবে? কোনো দিনও কিন্তু মানবে না। তোমরা তো ধরেই নিয়েছো আমি খারাপ, আমি আমার শ্বশুরবাড়ির সাথে মিল রাখি না, আমি আমার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখি না, তোমরা তো ধরেই নিয়েছো। কিন্তু আমি ওকে কিছু বলিনি, জানো, ও এবার নিজের থেকেই যায়নি। তো বলছে আর 2 মাস পরে তো আমি আসবোই, তখনই বাড়িতে যাব। আর এখন বাবা মার শরীর ভালোই আছে, ওখানে গেলেই আমার 2-3 দিন দেরি হবে, কারণ বাবা মা তো সহজে যেতে দেবে না, ছেলে তো বলবে 2-3 দিন থেকে যা। তো বলছে যে আমার ওখানে গিয়ে 2 দিন থাকার সময় নেই, তো আমি চলে যাই। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই নতুন একটা কাজও পেয়েছে, তো সেই কারণেই ও চলে গেছে আরও। আর কাজটা হয়তো কাল পরশু থেকে শুরু হয়ে যাবে, তো এই জন্যই কিন্তু ও চলে গেছে। আমি না বলার কেউ নয়, আমি যদি না বলি একটা ছেলে মানুষ শুনে নেবে, একটা মেয়ের কথা কোনো দিন কিন্তু সেটা হয় না। মেয়েদের কথা ছেলেরা এতটা শোনে না গো। তো তোমরা অনেকেই এই মিথ্যে মিথ্যে কথাগুলো ভেবে নাও, এই মিথ্যে মিথ্যে মানে জিনিসগুলো তোমরা ভেবে নাও না, সেগুলো শুনেই মাঝে মাঝে আমার এতটা হাসি পায় যে আমার বর কি তো আমার কথাটা এত শোনে। যদি সত্যিকারে এমন হতো, তাহলে আমার বরকে আমি বলে শুনে কত কী না করতে পারতাম, কত কী করতে পারতাম। কিন্তু এসব হয় না গো, কোনো দিনই হয় না। ছেলেরা সবসময় তাদের নিজের মনের কথাটাই বোঝে, নিজের মনের কথাটাই শোনে। তো চলো, ব্লগটা এখানেই রাখছি, আর বেশি দেরি করব না, ব্লগটা বড় করব না। কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো, তারপর থেকে তোমরা তো আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতেই পারবে, আশা করি ভালো লাগবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই পাশে থেকো।